এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছেন, কিন্তু আপনি কি জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে কাদেরকে হেয়ারিংয়ে বা শুনানিতে ডাকা হতে পারে? কাদের নাম এসআইআর তালিকায় আর উঠবে না, অর্থাৎ বাদ হয়ে যাবে? এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে এইরকম ফর্ম ফিল আপ করে জমাও করেছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে ডাকা হতে পারে হেয়ারিংয়ে বা শুনানিতে ডাকা হতে পারে। তো বর্তমানে আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফর্ম ফিল আপ করার পরেও কাদেরকে এই হেয়ারিংয়ে ডাকা হতে পারে বা শুনানিতে ডাকা হতে পারে, কিংবা কাদের নাম এসআইআর তালিকায় আর উঠবে না, কাদের নাম বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে এক এক করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ না করে পড়ে দেখুন, কেটে দিলে কিন্তু অনেক মিস করে যাবেন। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেছেন, কিন্তু আপনি কি জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে কাদেরকে হেয়ারিংয়ে বা শুনানিতে ডাকা হতে পারে? কাদের নাম এসআইআর তালিকায় আর উঠবে না, অর্থাৎ বাদ হয়ে যাবে, কিংবা কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে? তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, 9ই ডিসেম্বর ভোটারের খসড়া তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ একটা ড্রাফট রোল প্রকাশিত হবে, যেখানে কিন্তু প্রায় প্রত্যেকের নাম উঠবে। তো কাদের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে? দেখুন বলা হচ্ছে ইনুমারেশন ফর্ম জমা দিলেই নাম উঠে যাবে, অর্থাৎ আপনি যদি এসআইআর এর ফর্মটা জমা করেন সেক্ষেত্রে আপনার নামটা এই খসড়া ভোটার তালিকায় উঠে যাবে, যেটা 9ই ডিসেম্বর প্রকাশিত হবে। তবে কাদেরকে নির্বাচন কমিশনের তরফ থেকে সন্দেহের চোখে দেখা হলে এই হেয়ারিংয়ে বা শুনানিতে ডাকা হতে পারে? তো প্রথমেই বলা হয়েছে, দেখুন ফর্মে তথ্য ও কমিশনের তথ্য অমিল হলে তাহলে কিন্তু আপনাদেরকে ডাকা হতে পারে। অর্থাৎ আপনি ধরুন ফর্ম ফিল আপ করেছেন একরকম এবং নির্বাচন কমিশনের কাছে আপনার তথ্য অন্যরকম রয়েছে, সেক্ষেত্রে সন্দেহ হলে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে এবং আপনার থেকে তথ্য নেওয়া হতে পারে। কাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ চলে যাবে? দেখুন ডবল এন্ট্রি ভোটার, ধরুন একটা ভোটার ওই একই ভোটারের নামে বিভিন্ন বিধানসভায় ভোটার কার্ড রয়েছে বা বিভিন্ন বিধানসভার ভোটার লিস্টে তার নাম উঠে আছে। তো এই রকম ডবল এন্ট্রি বা তার থেকে বেশি যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে কিন্তু ওই ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে যদি নির্বাচন কমিশন সন্দেহ করে, কারণ এনাদেরকে সন্দেহের চোখে দেখা হয়, জালি ভোটারের তালিকায় এনারা কিন্তু পড়তে পারেন। তবে হ্যাঁ, কেউ ধরুন স্থান পরিবর্তন করেছেন, ঠিকানা পরিবর্তন করেছেন, আগের যে বিধানসভা ছিল সেখানে হয়তো আপনার নামটা কাটা হয়নি বা ভোটার কার্ড আপনি ট্রান্সফার করেননি, নতুন কার্ড বানিয়ে ফেলেছেন, তো আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেখানে যদি আপনি ভেরিফিকেশনটা করিয়ে নেন তাহলে কিন্তু সেই জায়গায় নামটা থাকবে, বাকি অন্যান্য বিধানসভায় যদি আপনার নাম থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে বা সেই লিস্টে আর নাম উঠবে না। আচ্ছা, আর কোন কোন কারণে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে? দেখুন বলা হয়েছে শুনানিতে কাদের ডাক। 2002-এ বাবা মা ঠাকুরদার নাম না থাকলে, অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে এবং আপনার থেকে অতিরিক্ত তথ্য নেওয়া হতে পারে। যেহেতু আপনার ব্লাড রিলেশনে এই সমস্ত বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম নেই, ফলে আপনাকে সন্দেহের চোখে দেখা হতে পারে আপনি প্রকৃত ভারতবাসী কি না বা আপনার ভোট দেওয়ার যোগ্যতা আছে কি না। সেই জন্য আপনাদেরকে শুনানিতে ডাকা হতে পারে এবং সেখানে গিয়ে আপনাকে উপযুক্ত যুক্তি দেখাতে হবে, কাগজপত্র দেখাতে হবে, তবেই আপনার নাম উঠবে। যাই হোক, এবারে কাদের নাম বাদ যেতে পারে? যাদের ঠিকানায় পাওয়া যায়নি, অর্থাৎ ধরুন আপনি ঠিকানা পরিবর্তন করেছেন, আগে এক জায়গায় থাকতেন এখন অন্য জায়গায় থাকেন, এখন ভোটার কার্ড যদি আপনি ট্রান্সফার না করেন নতুন ঠিকানায় তাহলে নির্বাচন কমিশনের কাছে আপনাদের পুরনো যে তথ্যগুলো সেগুলোই থাকবে, আর পুরনো তথ্য থাকা মানে বিএলও কিন্তু আপনার যে ফর্মটা সেটা নিয়ে পুরনো ঠিকানায় আসবে। এখন আপনাকে যদি আপনার বাড়িতে 3-4 বার এসে না পাওয়া যায় আর আপনি যদি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে এসআইআরে আপনার যে নামটা সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, আপনার নাম লিস্টে নাও উঠতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি নতুন ঠিকানা থেকে অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু একটা বাঁচার উপায় রয়েছে। যাই হোক, এই সমস্ত কারণে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। আচ্ছা, পাশাপাশি বলা হয়েছে 2002-এ নিজের নাম না থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাকা হতে পারে। দেখুন 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনার নিজের নাম নেই, আপনি অন্য কারো নাম দিচ্ছেন, ধরে নিন যে আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নামও দিলেন না, আপনি কাকা জ্যাঠা মামা মাসি এই সমস্ত ব্যক্তিদের নাম দিলেন, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ডাকা হতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম যদি না থাকে সেক্ষেত্রে আরও কিছু ব্যক্তি রয়েছেন যাদের ধরুন অনেক বয়স হয়ে গেছে, এবার বাবা মা মারা গেছে, অন্য কেউ নেই, কিন্তু নিজের নামটাও 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ডাকা হতে পারে। তো বুঝতে পেরেছেন? আর কাদের নাম বাদ যেতে পারে? যাদের ঠিকানায় পাওয়া যায়নি, তো আগেই বললাম যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের কিন্তু নামটা বাতিল হয়ে যেতে পারে।
আচ্ছা, এছাড়া কাদেরকে ডাকা হতে পারে শুনানিতে বা হেয়ারিংয়ে? দেখুন, বলা হচ্ছে শেষ এসআইআরে ম্যাপিংয়ে অমিল হলে। আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে তো 2002 সালে লাস্ট ভোটার এসআইআর হয়েছিল। আর ঠিক একইভাবে এই 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের যে ভোটার লিস্ট সেটাকে মেলানো হচ্ছিল। অর্থাৎ 2025 সালে যাদের নাম রয়েছে আর লাস্ট এসআইআর পশ্চিমবঙ্গে 2002 সালে যাদের নাম রয়েছে তাদের নামগুলো মিলিয়ে দেখা হচ্ছিল। যদি আপনার নামটা মিলে যায় তাহলে তো আপনার নাম এমনিতে উঠে যাবে, কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ করে জমা করলেই উঠে যাবে। আর আরেকটা বিষয়, ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে এবং 2025 সালের ভোটার লিস্টেও আপনার বাবার নাম রয়েছে, সঙ্গে আপনার বাবার যেহেতু নাম আছে, ফলে ছেলে মেয়েদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। আপনার এই যে বাবার নাম 2002 সালের ভোটার লিস্ট এবং 25 সালের ভোটার লিস্টে ম্যাপিংয়ে ধরুন মিলে গেল, সেক্ষেত্রে আপনার বাবার পরিপ্রেক্ষিতে কজন সন্তান আছে বা ছেলে মেয়ে আছে সেগুলো কিন্তু মোটামুটি একটা আপডেট নির্বাচন কমিশনের কাছে থাকে। তো সেই অনুযায়ী ছেলে মেয়েদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। আর তারপরে তো আপনারা ফর্ম ফিল আপের সময় বাবার নাম দিয়ে বা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন যখন দেখবে তথ্যগুলো ওনাদের সার্ভারে বা ডেটাতে মিলিয়ে দেখবেন যে সমস্ত তথ্য ঠিক আছে, তখন কিন্তু আপনার নামটা উঠে যাবে। কিন্তু যদি এই এসআইআরে যে ম্যাপিংটা হয়েছে, ধরুন আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, কিন্তু ধরুন 2025 সালের ভোটার লিস্টে নেই, কিংবা 2002 সালের ভোটার লিস্টে নেই, 2025 সালের, এইটা খুবই গুরুত্বপূর্ণ, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু 2025 সালের ভোটার লিস্টে নাম আছে। এই ধরনের যে ম্যাপিংয়ে অমিল বা এইখানে একরকম নাম ছিল 2025-এ অন্যরকম নাম রয়েছে বা অন্য কিছু রয়েছে, নির্বাচন কমিশনের যদি সন্দেহ হয় যে এই যে শেষ এসআইআরের যে ম্যাপিং হয়েছে সেখানে অমিল হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ডাকা হতে পারে। কাদের নাম বাদ যেতে পারে? যে সমস্ত মৃত ভোটাররা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত ধরুন ভোটাররা মারা গেছেন, যারা ফর্ম ফিল আপ করেননি, ফর্ম ফেরত এসছে, তাদের কিন্তু নামগুলো এসআইআর তালিকায় আর উঠবে না, যেহেতু ফর্ম ফিল আপ হয়নি, আর তাদের কিন্তু তালিকা থেকে নাম বাদ হয়ে যাবে। আর আবারও বলছি, 9ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, এখানে ইনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি জমা দিলেই আপনার নামটা কিন্তু খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। তারপরে যাদেরকে নিয়ে সন্দেহ হবে, নির্বাচন কমিশন যদি কাউকে সন্দেহ করে তবেই কিন্তু তাকে নোটিশ করা হবে বা ডাকা হতে পারে, এবং সেই অনুযায়ী আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে বা প্রমাণ নথিপত্র রয়েছে আপনারা দিয়ে ভেরিফিকেশন করাতে পারবেন এবং আবারও কিন্তু এসআইআর লিস্টে নাম তুলতে পারবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বিভিন্ন কারণে কিন্তু এসআইআর তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, আবার বিভিন্ন কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে বা শুনানিতে ডাকা হতে পারে। আর আপনারা জানেন, শুনানিতে ডাকলে আপনাদের থেকে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণপত্র চাওয়া হতে পারে, এবং সেগুলো দেখিয়ে আপনি আবারও কিন্তু এসআইআর তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, এবং আপনি উপযুক্ত ডকুমেন্ট দেখালে আপনার নামটা কিন্তু উঠে যাবে। কিন্তু যারা ধরুন জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি করেছেন, অনুপ্রবেশ করে এখানে আছেন অবৈধভাবে, তো তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাই হোক, মোটামুটি এইটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কাদের নাম ভোটার তালিকায় উঠবে, কাদের নাম বাদ যেতে পারে, কাদেরকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে লিঙ্ক দিয়ে রেখেছি, গ্রুপে যুক্ত হয়ে যান। আর আপনি যদি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OECSDR নিউজ, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।